বছরে যদি ৩৫ কোটি টাকা হয় খাওয়ায় দাওয়ায়, প্রতিদিন সেটা হয় ৯,৫৮,০০০ টাকা। গণভবনের আশপাশে যেগুলো দামি রেস্তোরাঁ, অভিজাত রেস্তোরাঁ, সেখান থেকে কিন্তু এরকম খাবার আনা হতো। তুষাররা বলতেই পারেন যে আমরা গর্ধব, কিন্তু পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে তুষার পড়েছেন কিনা আমি জানি না। তুষাররা বলতে কি জিনিস সেটাও আমি আসলে বুঝি না। কাছাকাছি ধরনের কথা যদি এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ বলতো, তাহলে এই নাহারিন আপারাই যেভাবে আমাদেরকে আক্রমণ করতেন, এটার কোনো আমি ভেবে জাস্ট শিহরিত হই যে এই কথাটা যদি আমাদের মুখ থেকে আসতো কিভাবে উনি রিয়াক্ট করতেন। আপনি যখন কথা বলেছেন আমি একটা কথা বলি না, হ্যাঁ, সে তো আমার মনে হয় আমাকে টেনে আনতেছেন, কোনো দরকার নাই। বছরে যদি ৩৫ কোটি টাকা হয় খাওয়ায় দাওয়ায়, প্রতিদিন সেটা হয় ৯,৫৮,০০০ টাকা, ঘন্টায় হয় ৩৯,০০০ টাকা, মিনিটে হয় ৬৬৫ টাকা, আর সেকেন্ডে হয় ১১ টাকা। আপনি এত ক্যালকুলেটিভ। ১ সেকেন্ডে ১১ টাকা। এটা অবশ্য আমি বের করি না, আমি একটা জুলাইয়ের একটা পেজ, তারা এই হিসাবটা দেখিয়েছে যে 1 সেকেন্ডে ১১ টাকা খাওয়ার পেছনে খরচ হয়েছে বছরব্যাপী। আশপাশে যে রেস্তোরাঁগুলো ছিল, গণভবনের আশপাশে যেগুলো দামি রেস্তোরাঁ, অভিজাত রেস্তোরাঁ, সেখান থেকে কিন্তু এরকম খাবার আনা হতো। এবং এটা এই যে কেন এত বড়, এত তীব্র এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের একটা গণঅভ্যুত্থান হয়েছে, এটার পেছনে কিন্তু এই যে নাবিশ্বাসগুলো, ব্যক্তিগত পরাজয়ের গল্পগুলো, যারা এই জুলুমের মধ্যে ছিল, তারা কিন্তু আপনি দেখেছেন না, ছাত্রদের জনতাকে সর্বস্তরে মানুষ সহযোগিতা করছে পানি দিয়ে, যার যেটা আছে। এটা কেন? কারণ শেখ হাসিনা এরকম ঘৃণিত হয়ে গেছেন বাংলাদেশে। এখন আপনি দেখবেন যে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন বসলো না অন্তর্বর্তী সরকার আমলে, তাদের খাওয়া দাওয়া নিয়ে এক জাতের সিনিয়র সাংবাদিক, আপনি নিজে সাংবাদিক, আপনি জানেন যে আজকাল, কিংবা আকবর ভাইয়ের সাংবাদিক, আজকাল কাদের সিনিয়র সাংবাদিক বলা হয়, যে এক ধরনের সিনিয়র সাংবাদিক যারা আসলে গুপ্ত আওয়ামী লীগ, তাদের কিন্তু একটা ফেক ফিগার ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যা বাজেট ছিল সেটারও আবার বেশিরভাগটা তারা তহবিলে ফেরত দিয়েছে, এবং তারা একটা হিসাব দিয়েছে যে কত টাকার কি খাওয়া দাওয়া হয়েছে। এটা নিয়ে তাদের ঘুমের অন্ত নাই। গ্রামীণ ব্যাংকের কত টাকা কর মওকুফ করেছে ইউনূস সাহেব, এটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা, যদিও তারা খুব ডিস্টর্টেড ফিগার এবং ভুল তথ্য এখানে দিয়ে থাকে, পরবর্তীতে ফ্যাক্টস ফাইন্ডিং এর প্রত্যেকটা বের হয়। কিন্তু এই যে জিনিসটা তাদের, আপনি গত কয়েকদিনে এটা অর্থমন্ত্রী পার্লামেন্টে তোলার পরে আজকে পর্যন্ত কোনো একজন সিনিয়র সাংবাদিক এটা নিয়ে টকশোতে কোনো কথা বলেন নাই, যে এই অবিশ্বাস্য। বরং গতকালকে আমি যেখানে একটা টকশোতে ছিলাম, এক সিনিয়র সাংবাদিকের মতো আরেকজন সিনিয়র আইনজীবী, এই সিনিয়রদের যন্ত্রণার মধ্যে আমরা আছি, তো উনি বলতেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির প্রমাণ দেখাতে পারবেন? এটা টকশোতে বসে অন রেকর্ড বলছে। আমি বলছি যে কী বলেন, $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং প্রত্যেকটা টাকা পাচারের সাথে শেখ হাসিনার এবং তার পরিবারের হাত আছে, কিন্তু ওনারা দিব্যি এগুলো বলে দিচ্ছেন। ডক্টর ইউনূসের ওই যে ৬৬৬ কোটি টাকা যে গ্রামীণ কর মওকুফ করা, এটা কিন্তু একটা ভুল তথ্য। তথ্যটা হচ্ছে যে আগেই যেগুলো ক্ষুদ্র ঋণ দিত গরিব জনগণকে, তারা তাদের আয়করটা আগে থেকেই রেয়াত দেওয়া ছিল, আগে থেকেই মওকুফ করা ছিল। শেখ হাসিনা বরং এসে ২০১৭ সালে না ২৩-২১ সালে ইউনূসকে আপনার করার জন্য এই করটা বসায়, এবং সেখানে এনবিআর তার কাছে ৬৬৬ কোটি টাকা তখন দাবি করে। সেটাও গ্রামীণ ব্যাংক না, গ্রামীণ কল্যাণ নামক আরেকটা অলাভজনক প্রতিষ্ঠানের, যেটা আপনার আগে ১৯৮৩ সালে আইন ছিল যে আপনার অলাভজনক এবং গরিবদেরকে ঋণ দেয় যে সকল প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে কর নেওয়া হবে না। পরে তাকে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে ওখানে আপনি কর বসিয়েছেন, এবং ৬৬৬ কোটি টাকা দাবি করা হয়েছে গ্রামীণ কল্যাণের তরফ থেকে। সেটা ২০১৭ সালে ইউনূস সাহেব মামলা করেছিলেন, ওই মামলা রায় এসেছিল অন্তর্বর্তী সরকারের আমলে। একটা জিনিস শুধু এখানে আপনি সমালোচনা করতে পারেন যে উনি সরকারে থাকা অবস্থায় এই মামলার একটা আসা উচিত হয় না, উনার হয়তো এটা নির্বাচিত সরকারের উপর নির্ভর করা উচিত ছিল, এটুকু ঠিক আছে। কিন্তু বাকি সব তথ্য তো আপনার ভুয়া। এই ভুয়া তথ্যগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছে, কিন্তু এই যে আসল ফ্যাক্টস ৯০০ কোটি টাকার উপরে মুজিব বর্ষে এবং খাওয়া দাওয়ায় ৩৫ কোটি টাকা, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আপনি এই সিনিয়রদের কাছে দেখবেন না। শেখ হাসিনার একদিনের খাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এই অনুদান থেকে আমরা কত টাকা পাই জানেন? ৬০ থেকে ১,১০,০০০, এই পরিমাণ টাকার মধ্যেই টাকাটা থাকে, আগে আরও কম ছিল। এই টাকাটা নিতে আপনার যখন ইউজিসির দ্বারে দ্বারে ঘুরতে হবে, ইউজিসি তো একটা ব্যুরোক্রেটিক জায়গা, এবং ইউজিসিতে এই মুহূর্তে আমি ওদের হ্যারাসমেন্ট কমিটির কনভেনার, আপনি বিশ্বাস করবেন না তাদের লোকবল এবং তাদের ক্যাপাসিটি এবং ব্যুরোক্রেসি এমন একটি জায়গায় আছে যে একটা চিঠি টাইপ করতে ১ মাস সময় লাগে। হ্যাঁ, তো সেই রকম একটা জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক এসে ইউজিসিতে এটা সরাসরি অ্যাপ্লাই করবে, সেটাকে অ্যাপ্রুভ করবে, কতখানি জটিলতার মধ্যে পড়বে। আপনি
চিন্তা করে দেখেছেন? আর টাকার অ্যামাউন্ট আপনি দেখেন, তুষাররা বলতেই পারেন যে আমরা গর্ধব, কিন্তু পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে, তুষার পড়েছেন কিনা আমি জানি না, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম বিশ্ববিদ্যালয় নয় যে একজন শিক্ষক রিসার্চ করবেন, তিনি পরীক্ষার খাতাও দেখবেন, তিনি ক্লাসও নেবেন। আপনি বড় বড় বিশ্ববিদ্যালয়, আকবর ভাই লন্ডনে ছিলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ে গেলে এমনও কিছু প্রফেসর আছেন যারা কোনোদিন ক্লাস নেন না, তারা শুধু রিসার্চের কাজই করেন। হ্যাঁ, বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আপনার র্যাঙ্কিং নিয়ে এত কথা হয়, যদিও আমি র্যাঙ্কিংটাকে একটা কমার্শিয়াল একটা জায়গা থেকে দেখতে পছন্দ করি, কিন্তু র্যাঙ্কিং কিন্তু শুধুমাত্র শিক্ষকের যোগ্যতা দিয়ে হয় না। র্যাঙ্কিংটা আসে কিন্তু আপনার দেশে কতজন বিদেশি স্টুডেন্ট পড়তে আসলো তারও উপর। তো বাংলাদেশকে সেই ক্যাপাসিটি রাখে। আর এই যে কথাগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অলওয়েজ হয়, এই যে আপনাকে তো আমি একটা সিনারিও দিলামই, আপনার বাংলাদেশে আপনি যদি পাকিস্তান বা ইন্ডিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের স্কেলটি দেখেন এবং বাংলাদেশেরটা দেখেন, আপনি কি করে এক্সপেক্ট করেন যে আমাদের কোনো লাইব্রেরি অ্যাক্সেস থাকে না? হ্যাঁ, আপনি একটা ভালো রিসার্চ জার্নালে পেপার ছাপাতে হলে অ্যাটলিস্ট কিছু টাকা আপনার লাগে, সেগুলোকে আপনি আপনার পকেট থেকে দিয়ে করবেন? বা আপনি ছাত্র পড়াবেন, আপনি পরীক্ষার খাতা দেখবেন, আবার আপনি লেকচার দিবেন, আবার সরকার বা দেশ বা তুষারদের মতো মানুষ এক্সপেক্ট করে থাকবে যে আপনি হাই ক্লাস রিসার্চ করবেন? ইজ ইট পসিবল? আপনি প্রশ্ন করেছেন ইউজিসি নিয়ে, উনি পুরো উত্তরটা দিলেন তুষাররা এভাবে আসলে হয় না। আমি তো আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি এবং উনি আমার কথাটাকে খুব মানে ডিস্টর্ট করে বললেন এখানে। আমি কখনোই এভাবে বলি নাই, যেহেতু উনি শুনেছেন পৃথিবীর সমস্ত বা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি শিক্ষকরা গর্দভ, আবার তুষাররা বলতে কী জিনিস সেটাও আমি আসলে বুঝি না, কারণ বক্তব্যটা আমার ছিল এবং আপনি সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং সেটাও প্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করতে হবে। অন্য প্রশ্নের উত্তরে এটা বলাটা ঠিক হয় নাই। আমি খুব স্পেসিফিকভাবে ওখানে বলেছিলাম কিছু গর্দভ শিক্ষক তো অবশ্যই আছে, সবার তো নিজের দিকে এটা টানার দরকার নাই। যারা ভালো শিক্ষক, প্রকৃত শিক্ষক, শিক্ষার্থীরা পছন্দ করেন, ভালো পড়াতে পারেন, একাডেমিক এক্সেলেন্স আছে, তাদের তো আমার কথা অফেন্ডেড হওয়ার কিছু নাই। নিয়োগ আমরা দেখি না কী ধরনের নিয়োগ হয়েছে এবং ট্র্যাশ পিএইচডি কি নাই, সব পিএইচডি এটা মানে কি এই যে আমি নিজে তো প্রচুর পিএইচডির হোল্ডারদের অ্যাডমায়ার করি এবং তাদের অনেক মানে কি বলে তাত্ত্বিক পজিশন থেকে অনেক কিছু শিখি, কিন্তু ওটা একটা খুব স্পেসিফিক মন্তব্যকে উনি আপা যেভাবে বলেছেন আমি মনে করি যে এটা উনি আমার সাথে ওনার কোনো শত্রুতা নেই, উনি এভাবে না বললেও পারতেন। ছাত্রনেতা আবিদ একটা টক শোতে গিয়ে বলেছেন যে জুলাইকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে জিপ টেনে ছেড়ে ফেলবো। এখন আমি বলি আপার স্টাইলে, এই কথা যদি এনসিপিকেও বলতো তাহলে আপারা একেবারে আমাদের মানে ঘুম হারাম করে ফেলতেন যে কীরকম ভায়োলেন্ট কথা বলছে, কিন্তু আবিদ বলাতে এটা কোনো ইয়ে হয় নাই। আবার আপনি দেখবেন যে ছাত্রদল সভাপতি রাকিব ভাই, উনি তো জুলাইয়ের রাজপথে থাকা মানুষ, উনি কি বলেছেন প্রধানমন্ত্রী উপস্থিতিতে, আওয়ামী লীগের সমস্ত অফিস আমরা গুড়িয়ে দিয়েছি, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা সাপোর্ট করি, কারণ আওয়ামী লীগের আপনি গেস্টাপও বানিয়েছিলেন ওখানে, আপনি ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন, ওখানে মানুষকে নিয়ে নির্যাতন করেছেন, জিগাতলার অফিসে ছাত্রদেরকে নিয়ে আপনি নির্যাতন করেছেন। তাহলে মানুষের ক্ষোভ তো শুধু ছাত্র দলের না, মানুষের ক্ষোভ তো ওর উপর পড়বেই, সবার আগে ওটা আক্রান্ত হবে, এটাই খুব স্বাভাবিক ছিল। কিন্তু ধরেন এই কথাটা, এই কাছাকাছি ধরনের কথা যদি এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ বলতো, তাহলে এই নাহারিন আপারাই যেভাবে আমাদেরকে আক্রমণ করতেন, এটার কোনো মানে আমি ভেবে মানে জাস্ট শিহরিত হই যে এই কথাটা যদি আমাদের মুখ থেকে আসতো কীভাবে উনি রিয়াক্ট করতেন। আমাদের যে কোথায় দুঃখ লাগে, আমরা বিএনপির বিরোধী দল হতে পারি, কিন্তু যখন আমাদেরকে আক্রমণ করা হয়, এই কথিত সিনিয়র সাংবাদিক এবং কথিত সিনিয়র বিশ্লেষকরা যখন আমাদেরকে আক্রমণ করে, তখন বিএনপির এতে খুশি হওয়া উচিত না এবং তাদেরকে প্রমোট করা উচিত না। কারণ হচ্ছে তারা আমাদেরকে আজকে আক্রমণ করলেও তারা ছোবলটা আসলে মারতে চায় বিএনপিকে, যেভাবে তারা 15 বছর বিএনপিকে মেরেছে। যে লোক তারেক রহমানকে আইএসআইয়ের এজেন্ট বলেছে, যে লোক তারেক রহমানকে পাকিস্তানের চর বলেছে, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছে, আপনার বেগম খালেদা জিয়া, যেটা আপা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে ইয়ে করেছে, তাকে তো প্রধানমন্ত্রী ফোন দিতে পারেন না। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে। একটা গণতান্ত্রিক সমাজে কাউকে টলারেট করা আর কাউকে ঘটা করে তাকে প্ল্যাটফর্ম দেওয়া, দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, আমরা আয়নাঘর বানিয়ে তাদেরকে ওই আয়নাঘরে রাখবো না, কিন্তু তাদেরকে আমি ঘটা করে প্ল্যাটফর্মও দিতে পারি না, যারা কিনা এখনও মননে মগজে নানাভাবে এখনও এসে প্রশ্ন করে যে আসলে স্নাইপারটা কে গুলি করলো, স্নাইপারটা কি আসলে পুলিশই গুলি করেছে নাকি কোনো এক মার্কিন এজেন্ট ওই ছাদের কোণা থেকে গুলি করে মেরে ফেলেছে, এগুলো কিন্তু তারা প্রকাশ্যে বলে। তারা আওয়ামী লীগ সরকার কিছুই করে নাই, দুধে দেওয়া তুলসী পাতা এগুলো বলে। তারা বলে যে শেখ হাসিনার দেশে আসবে, তাকে তো আপনি কোনোভাবে আটকাতে পারবেন না, এই সময় এই ধরনের কথাগুলো বলে। হাসিনার কি আসলেই আমাদের দেশে রাজনীতি করার আর কোনো মোরাল গ্রাউন্ড আছে? আচ্ছা, তার আগে আমি তুষারের কথা একটু বলতেই চাই। এটা আমরা শেষের না, দিকে চলে কিন্তু আসছি এটা তো। আমাকে বলতে হবে, কারণ কি জানেন, কারণ একটু পরে বট বাহিনী বলি যে এনসিপির তুষার নাহির নাপা কেমন ধোলাই দিলেন, মানে এরকম থাকবে। তো যেহেতু ও কথাটি বলেছেন, যে কথার মধ্যে ছিল যে আপারা, হ্যাঁ আপারা, এবং আমি কেন দেখেন এটাকে ও বলছেন অপ্রাসঙ্গিক। যখনই আপনি ইউজিসি ফান্ডিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে কথা বলবেন, তখন তুষারের যে কমেন্টটা, এটা একটি পলিটিক্যাল দলের একজন বড় নেতার কমেন্ট, তো তার মানে হচ্ছে এটা ভেরি মাচ প্রাসঙ্গিক। এটাকে আপনি একজন সাধারণ মানুষের কমেন্ট হিসেবে
দেখতে পারবেন না। আর তুষার বললেন যে আমরা যদি এরকম করতাম আপারা তাহলে আমাদেরকে, আপনি যে ছেলেটির নাম নিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীকে যে সময় 1/11-এর পরে তাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছিল সেটা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মকারি করেছেন বা যে ধরনের কথা বলেছেন, এরপরও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভালোভাবেই এই দেশে আছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে বিএনপির একজন বড় নেতা তার মানসিক অবস্থা কোথায় গিয়েছে আমরা এটা সবাই জানি। তুষারা কি সেটা নিয়ে কথা বলে? তুষারা বলে না। তুষারা কি যে এত দুর্নীতির কথা বললেন বা কোথায় তুষারের কুশপুত্তলিকা দাহ হয়েছে, আপনি দেখেছেন যে এনসিটিভিতে মানে 400 কোটি টাকার কাগজ বিতরণের দুর্নীতিতে তুষারদের দলের মানুষেরই নাম এসছে। আজকের নিউজ হচ্ছে ওনাদের এমপি হান্নান মাসুদ মাঝপথ থেকে ফেরি ফেরত নিয়ে চলে আসছে। তুষারা কিন্তু এগুলো নিয়ে কথা বলেন। আর যখনই আমি বলবো তুষার আমি একটু কথাটা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলেছেন আমি একটা কথা বলি না, হ্যাঁ, সেহেতু আমার মনে হয় আমাকে টেনে আনতেছেন, আপনি কেন আপনি যদি আমাকে বলতে দিতে হবে তো অপ্রাসঙ্গিক আপনার কাছে, শুনেন, প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিক ভেরি রিলেটিভ। আপনার কাছে যেটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে আপনার অবস্থানের জায়গা থেকে, আমার কাছে সেটা প্রাসঙ্গিক। কারণ একজন রাজনৈতিক দলের বড় নেতা যখন বলবেন যে বিশ্ববিদ্যালয়ে 100টা গর্ধবকে আমি পড়াতে পারি, পিএইচডি ডিগ্রি নাই, হ্যাঁ, এটা বলতে পারেন ওইসব পিএইচডি, তখন আমি এই কথাটা বলতে পারি কারণ আমি একটা কমিউনিটিকে বিলং করি। আর আপনি যে শেখ হাসিনার কথাটি বলছেন, এই কথাটি প্রশ্নটি আমি আপনাকে আসলে করতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার কথা বলেন না। আপনারা মনে আছে 2015 সালের দিকে তারেক রহমানের বক্তব্য প্রচার করাকে কিন্তু মিডিয়া মানে সব জায়গা কোর্ট থেকে নিষিদ্ধ করা হলো এবং সেটা কিন্তু প্রচার করেন নাই। তাহলে আপনারা মিডিয়ারা কি করে শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করেন? তার মানে কি মিডিয়াও সেই দায়িত্ব পালন করছে তাকে প্রাসঙ্গিক করা। তবে আমি এটা বলতে চাই যে শেখ হাসিনা সবসময় প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক তাকে রাখতে হবে। শেখ হাসিনাকে প্রাসঙ্গিক যদি আপনি না রাখেন তাহলে কিন্তু শেখ হাসিনার কৃতকর্মগুলো সেখান থেকে শিক্ষা নেওয়ার জায়গাটা থাকবে না। সালাউদ্দিন আমাদের প্রচুর সমালোচনা আমি নিজে করেছি, কিন্তু ওনার ওই যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লির হেডকোয়ার্টার, এই সংক্রান্ত যে বক্তব্য, এগুলো কিন্তু আমি ভীষণভাবে অ্যাডমায়ার করি এবং আমি এগুলোকে সবসময় বলেছি যে এই জায়গায় উনি ঠিক বক্তব্য দিয়ে আসছেন কনসিস্টেন্টলি। আপনার ইলেকশনের আগেও উনি যে কথা বলেছেন এখনও তিনি সেটা বলছেন। চিফ প্রসিকিউটর গতকালকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওইটা বলে শেখ হাসিনা প্রসঙ্গে উনি বলেছেন যে এটা তো শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার বিষয়ে নাই। উনি যেভাবে বলছেন যে উনি সিদ্ধান্ত নেবেন, আসবেন এবং আত্মসমর্পণ করবেন, ব্যাপারটা উনার এটা G2G দুই গভর্নমেন্টের উপর নির্ভর করছে এবং আরও অনেকগুলো ভূরাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করছে। যেটাই ঘটুক শেখ হাসিনা আসবে এবং সেটা হবে হস্তান্তর প্রক্রিয়ায়। আমাদের যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিটা আছে সে অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে আপনার হস্তান্তর করবে, এখানে আত্মসমর্পণে কিছু নাই। ওনাকে হস্তান্তর করবে, বাংলাদেশ সরকার তাকে রিসিভ করবে এবং তার সে অনুযায়ী তার যে দণ্ড হয়েছে সেই দণ্ড অনুযায়ী তার শাস্তি হবে। শেখ হাসিনার ইচ্ছার উপর তো ব্যাপারটা এরকম নয়। আপনারই যদি ইচ্ছা হয় আপনি চলে গেলেন কেন, আপনি পালালেন কেন দেশ থেকে? বাংলাদেশে তো এই যে ইদানিং এটা খুব চর্চা হচ্ছে যে লক্ষণ সেনের পরে তো আর কোনো শাসক গত 800 বছরে এই ভূখণ্ড ছেড়ে পালায় না। তাও লক্ষণ সেন তো ইয়ে থেকে নদিয়া থেকে এদিকে এসে পালিয়েছিলেন, আপনি তো এখান থেকে নদিয়া আজকে যে দেশের অংশ সেই দেশে দিল্লিতে চলে গেছেন। ফলে শেখ হাসিনার এগুলো হচ্ছে আপনার, আমার কাছে মনে হয় যে ভারতও কিছু কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে, এগুলো শেখ হাসিনার স্বাধীন বক্তব্য আমার কাছে সেরকম মনে হয় না।